আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2,000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। মুখ্যমন্ত্রীর চালু করা বাংলার যুবশক্তি প্রকল্প, এই প্রকল্পে আজ 22শে জুলাই থেকে ফর্ম ফিল আপ হবার কথা ছিল। এইরকম একটা খবর সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছিল বা সবাই দেখেছেন আশা করি। তাহলে ফর্ম ফিল আপ কি সত্যি শুরু হলো? যোগ্যতা কি লাগবে? মাসিক আয়ের কি শর্ত আছে? কি কি ডকুমেন্ট আপনাকে জোগাড় করে রাখতে হবে? সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। তো বর্তমানে আপনারা যে খবরটা দেখেছেন যে 22শে জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এই যুবশক্তি প্রকল্পে, এই খবরটার কিন্তু কোনো সত্যতা নেই বা এটার কোনো বিশ্বাসযোগ্য সোর্স নেই। এটা একটা মিথ্যে খবর, ভুয়ো খবর, যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। কারণ আজকালকার দিনে কোনো কিছু ভেরিফাই না করেই মানুষজন সেটাকে শেয়ার করা শুরু করে দেয় শুধুমাত্র কিছু ভিউজ পাওয়ার জন্য, যার জন্য ওই খবরটা হেভি পরিমাণে ভাইরাল হয়েছে। সেখান থেকে আমরা অলরেডি অনেক ভিডিওতে বলেছি আমাদের যে যুবশক্তি পোর্টালে কিন্তু এখনো কোনো প্রকার কিছু চেঞ্জেস করা হয়নি। এই যে যুবসাথী প্রকল্প ছিল, যেটা টিএমসি সরকার চালু করেছিল, যুবসাথী প্রকল্প যেখানে 1500 টাকা করে প্রতি মাসে দেওয়া হতো। তো টিএমসি সরকার হারার পরে যখন রাজ্যে বিজেপি নতুন সরকার গঠন করে, তারপরেই কিন্তু এই যুবসাথী পোর্টালে তারা শুধুমাত্র এই ফ্রন্ট পেজটা এটাকে চেঞ্জেস করে বাংলার যুবশক্তি করে দিয়েছে। এবং আগে এখানে মমতা ব্যানার্জির ছবি ছিল, এখন মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে। তো এখানে তুমি যে কোনো লিঙ্কে ক্লিক করে দেখবে এখনো পর্যন্ত কোনো কিছু চালু হয়নি। তাহলে এই যে 22শে জুলাই থেকে যে ফর্ম ফিল আপ চালু হবে সেটার কোনো অফিসিয়াল ঘোষণা নেই। 22শে জুন যে বাজেট, সেই বাজেটের পরে যে সাংবাদিক সম্মেলন হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন যে অক্টোবর মাস থেকে আমরা যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়ার কথা ভাবছি। তো এই প্রকল্প শুরু হবে অক্টোবর মাসে। তাহলে মুখ্যমন্ত্রী যা যা বলেছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা একটু ডিকোড করার চেষ্টা করি। যুবশক্তি আবেদন কিন্তু এখনই শুরু হয়নি। এই যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন 22শে জুলাই থেকে যুবশক্তির আবেদন শুরু হবে, এইটা একটা ভুয়ো খবর বা ফেক নিউজ। কখন আবেদন শুরু হবে? অক্টোবর মাস নাগাদ, তখনই অফিসিয়াল নোটিশ প্রকাশিত হবে এবং তারপরে ফর্ম ফিল আপ চালু হবে অনলাইনে। দেখুন, যে কোনো প্রকল্প চালু হবার আগে বা ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগে তার পূর্ণাঙ্গ নোটিশ বের হয়, যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন লাইভে যে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন তারা প্রকাশ করবে। যেমন অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করার আগে মূল নোটিশ বের হয়েছিল, যুবশক্তিতেও সেরকম নোটিশ বের হবে। সেই নোটিশের সমস্ত তথ্য দেওয়া থাকবে, সেই অনুযায়ী ফর্ম ফিল আপ শুরু হবে। তাহলে ফর্ম ফিল আপ হুট করে চালু করবে না, আগে নোটিশ হবে, নোটিশ প্রকাশিত হবে, নোটিশ ডাউনলোড করে সবকিছু পড়ে নেবেন। তারপর সেখানে বিজ্ঞপ্তিতে তারিখ মেনশন করা থাকবে যে কত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তাহলে এখনো কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়নি। তাহলে 22শে জুলাই থেকে একেবারেই ফর্ম ফিল আপ চালু হয়নি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল আবেদন শুরু হয়নি, কোনো সরকারি ওয়েবসাইট চালু হয়নি, কোনো অনলাইন আবেদন পোর্টালও প্রকাশ করা হয়নি, কোনো চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশ করা হয়নি। তাই এখনই আবেদন করার কোনো সুযোগ নেই। সরকারি বিজ্ঞপ্তি ছাড়া সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট দেখে আপনারা বিশ্বাস করবেন না, একেবারেই এই কাজটা করবেন না। যুবশক্তি প্রকল্পে মাসিক যে আর্থিক সহায়তা সেটা কত টাকা দেখেনি। এইখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা গ্রাজুয়েট নন তারা কত টাকা পাবেন। যারা গ্রাজুয়েট নন কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাও এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন না। এই শ্রেণীর আবেদনকারীরা প্রতি মাসে 2,000 টাকা করে পাবেন। তাহলে যাদের কাছে গ্রাজুয়েশন ডিগ্রি নেই তারা এখানে প্রতি মাসে 2,000 টাকা করে পাবেন। তবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ঠিক কত হবে, মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক, সেটা কিন্তু এখনো সরকারিভাবে বিস্তারিত জানানো হয়নি। সরকারের পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশের পরে বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার করা হবে। তবে আশা করা যাচ্ছে এখানে 10 পাস ধরা হবে, কারণ যুবসাথীতেও শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই 1500 টাকা করে পাওয়া যেত। এক্ষেত্রে যেহেতু দুটো বিভাগ করে দেওয়া আছে, যে নন গ্রাজুয়েটরা 2,000 টাকা, তাহলে নন গ্রাজুয়েট যে মাধ্যমিক পাস করেছে সেও নন গ্রাজুয়েট, আবার যে উচ্চ মাধ্যমিক পাস করেছে সেও নন গ্রাজুয়েট। তাহলে ন্যূনতম বা মিনিমাম কি কোয়ালিফিকেশন থাকলে তুমি 2,000 টাকা করে পাওয়ার জন্য যোগ্য, সেই স্পেসিফিক ভাবে সেই কোয়ালিফিকেশনটা এখনো বলেনি, শুধুমাত্র বলেছে নন গ্রাজুয়েটরা 2,000 টাকা পাবে। তাহলে বিজ্ঞপ্তি
প্রকাশ হলে ক্লিয়ারলি বোঝা যাবে যে মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে নাকি উচ্চ মাধ্যমিক পাস রাখা হবে। তবে আশা করা যাচ্ছে মাধ্যমিক পাস হলেই তুমি 2000 টাকা পাওয়ার জন্য যোগ্য হবে। এরপরে 3000 টাকা কাদের দেওয়া হবে? যারা স্নাতক বা গ্রাজুয়েট পাস করেছেন তাদেরকে প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এখানে গ্রাজুয়েট বলতে সাধারণত আমরা যা বুঝি যে বিএ, বিএসসি, বিকম, বিবিএ, বিসিএ, তাহলে এই সমস্ত যে সমস্ত ডিগ্রি আছে এগুলো ছাড়াও যেগুলো সমমানের ডিগ্রি মানে ইকুইভ্যালেন্ট ডিগ্রি, তারাও কিন্তু এখানে এই 3000 টাকা করে দেওয়া হবে। তাহলে কি বলা আছে? চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ হলে কোন কোন ডিগ্রি গ্রহণযোগ্য হবে তা বিস্তারিত জানানো হবে। এবার অনেকে বলবে দাদা আমি ওপেন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাস করেছি বা ভোকেশনাল থেকে পাস করেছি, তাহলে কি আমি পাবো? সেটা তো এখনই ক্লিয়ারলি বোঝা যাবে না, সেটা যখন অক্টোবর মাস নাগাদ নোটিশ প্রকাশিত হবে, সরকারিভাবে এই যোগ্যতার বিবরণ দেওয়া থাকবে সেই নোটিশে, তখন ক্লিয়ারলি আরো ভালোভাবে আমরা বলতে পারবো। আচ্ছা, আবেদনের যোগ্যতা কি লাগবে? 3-4টা যোগ্যতা আছে, ভালো করে যোগ্যতাগুলো বুঝে নাও। প্রথমত বয়স সীমা কি লাগবে? 21 থেকে 45 বছর রাখা হতে পারে। কি বর্তমানে বিভিন্ন সূত্র অনুযায়ী সম্ভাব্য বয়স সীমা হতে পারে 21 থেকে 45 বছর। অর্থাৎ আবেদন করার সময় আবেদনকারীর বয়স এই সীমার মধ্যে থাকলে তিনি আবেদন করার সুযোগ পেতে পারেন। তবে সরকারিভাবে বয়সের নিয়ম প্রকাশ না হওয়া পর্যন্ত এটাকে সম্ভাব্য তথ্য হিসাবে দেখতে হবে, কেননা এটা 100% কনফার্ম বলা যাবে না। তার কারণ এখানে আগে বলা হয়েছিল 21 থেকে 40 বছর, পরে 5 বছর আরো এক্সটেন্ড করা হয়েছে 45 বছর। তবে কোনোটাই সরকারিভাবে বলা হয়নি বা নোটিশে নেই যেহেতু, তাই এটাকে সম্ভাব্য ধরা হতে পারে, এর আশেপাশেই থাকবে। পারিবারিক মাসিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। অনেকেই এখানে ভুল করছেন যে বছরে 1 লক্ষ টাকার কম, একদমই নয়। মুখ্যমন্ত্রী লাইভ ঘোষণাতে এটাকে মেনশন করে দিয়েছেন ভালোভাবে যে মাসিক 1 লক্ষ টাকার কম হতে হবে। তাহলে যাদের পারিবারিক আয় মাসিক 1 লক্ষ টাকা তার বেশি, তারা কিন্তু দরিদ্র বা মধ্যবিত্ত নয়, বা তাদের এই প্রকল্পে টাকার কোনো প্রয়োজন নেই, তারা আপার মিডল ক্লাস বা বড় লোক। তাহলে আমরা পশ্চিমবঙ্গের 99% যারা বেকার ছেলেমেয়েরা আছি তাদের আয় 1 লক্ষ টাকা নয় মাসে, তারা প্রত্যেকে আবেদন করতে পারবে, এটা একটা ভালো খবর। আচ্ছা, অন্য সরকারি প্রকল্পের সুবিধা পেলে কি আবেদন করা যাবে? যেমন প্রশ্ন করতে পারো আমি কৃষক বন্ধুও চাই, যুবশক্তিও চাই, আবার অন্নপূর্ণাও চাই, যুবশক্তিও চাই। দেখো, ক্লিয়ার করে কিছু বলা নেই যে দুটো প্রকল্পে আবেদন করতে পারবে কিনা, তবে বলা আছে যে কোনো সামাজিক সুরক্ষার যে কোনো একটা প্রকল্পে টাকা পাবে। অর্থাৎ একই ব্যক্তি একই সঙ্গে দুটো প্রকল্পে অ্যাপ্লাই করলেও টাকা পাবে না, যে কোনো একটাতেই পাবে। কি বলা আছে? বর্তমানে সম্ভাব্য শর্ত অনুযায়ী বলা আছে যদি কেউ ইতিমধ্যে অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে তিনি যুবশক্তি প্রকল্পের আবেদন করতে নাও পারেন। তবে কোন কোন প্রকল্প এর আওতায় পড়বে এবং কোন কোন প্রকল্প বাদ থাকবে তা এখনো সরকারিভাবে জানানো হয়নি, তাই এই বিষয়ে চূড়ান্ত নির্দেশিকার জন্য অপেক্ষা করতে হবে। বলা হচ্ছে সামাজিক সুরক্ষা প্রকল্প আমি কি ধরবো? যেমন বিধবা ভাতা, যুবশক্তি, তাহলে বিধবা ভাতাও তো সামাজিক সুরক্ষা, অন্নপূর্ণাও সামাজিক সুরক্ষা, যুবশক্তিও সামাজিক সুরক্ষা, কৃষক বন্ধু সামাজিক সুরক্ষা। তাই মোটামুটি একটা আইডিয়া করা যাচ্ছে যে এই সমস্ত প্রকল্প দুটো একসঙ্গে পাওয়া যাবে না। তাহলে যেই মেয়েটা অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করেছে এবং সে কিন্তু যুবশক্তি পাবে না, অর্থাৎ দুটোতে অ্যাপ্লাই করলে একটা পাবে, একটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে কথা। আবার অনেকে বলতে পারে আমার পরিবারের কেউ অন্নপূর্ণা পায়, আমার বাবা কৃষক বন্ধু পায়, বোন বা মা অন্নপূর্ণা পায়, আমি যুবশক্তি পাবো কিনা? তাহলে একটা ইন্ডিভিজুয়ালকে দেখা হবে যে তুমি একসঙ্গে আর কোনো প্রকল্পের টাকা পাও কিনা। তোমার বাবা যে কোনো প্রকল্পের টাকা পেতে পারে, তোমার মা, তোমার বোন, তোমার দিদি যে কোনো প্রকল্পের টাকা পেতে পারে, তুমি অন্য কোনো প্রকল্পের টাকা পাও কিনা সেটা দেখা হচ্ছে। তুমি যদি কোনো প্রকল্পের টাকা না পেয়ে থাকো, যুবশক্তি খুব সহজেই পাবে। ঠিক আছে? তাহলে এখনো পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। আবার বলছি, সোশ্যাল মিডিয়ার কোনো ভুয়ো লিঙ্ক বা গুজবে বিশ্বাস করবেন না। কোনো ব্যক্তিগত তথ্য যেমন আধার নাম্বারে মোবাইল ওটিপি আসবে, ব্যাংকের তথ্য, সেগুলো কারোর সঙ্গে কখনোই শেয়ার করবেন না। এবার দেখুন পূর্ণাঙ্গ গাইডলাইন বলতে কি বোঝানো হয়েছে। মুখ্যমন্ত্রী যে বলেছেন যে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা প্রকাশ করব, তাহলে সেই গাইডলাইনে কি থাকবে? তো এখানে লাইভে মুখ্যমন্ত্রী বলেছেন যে খুব শীঘ্রই এই প্রকল্পের বিস্তারিত গাইডলাইন প্রকাশিত করা হবে। যদি অক্টোবর মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হয় তাহলে আমরা অক্টোবর মাসের আগে এই নোটিশ পেতে পারি। তো এখানে কি কি থাকতে পারে, যে কারা আবেদন করতে পারবেন, অর্থাৎ যোগ্যতা শর্ত ক্লিয়ারলি বলা থাকবে। বয়স সীমা কত হতে হবে, যে 21 থেকে 45 বছর, নাকি 21 বছর কমিয়ে 18 বছর করা হবে, নাকি 45 বছর কমিয়ে 40 করা হবে। তো এক্স্যাক্টলি মিনিমাম কত, ম্যাক্সিমাম কত বয়স সীমা সেটা জানা যাবে নোটিশে। তার সঙ্গে কোয়ালিফিকেশন কি লাগবে, যেমন গ্রাজুয়েট পাশে 3000 সেটা তো আমরা বুঝে গেছি, কিন্তু নন গ্রাজুয়েটের 10th পাস হিসাবে ধরা হবে নাকি 12 পাস হিসাবে ধরা হবে সেটাও বলা থাকবে। এর সঙ্গে অ্যাপ্লাই করার সময় কি কি ডকুমেন্ট আমাকে আপলোড করতে হবে, ডকুমেন্টের সাইজ কত কেবি হবে এবং
এবং সেই ডকুমেন্ট আমাকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তার ছবি তুলে আপলোড করব নাকি অরিজিনাল আপলোড করব, এই সমস্ত কিছু মেনশন থাকবে। কিভাবে আবেদন করবেন, কোন পোর্টালে গিয়ে, নতুন পোর্টাল চালু করা হবে নাকি পুরনো যুবসাথী পোর্টালকে মডিফাই করা হবে সেটাও জানা যাবে। অনলাইনে নাকি অফলাইনে আবেদন করতে হবে, যেমন অন্নপূর্ণা ভান্ডার অফলাইনে আগে শুরু হয়েছিল, অনলাইনে পরে হয়েছিল, যদিও অফলাইনে যারা আবেদন করেছিলেন তাদের সমস্যা হয়েছে। এক্ষেত্রে যে অনলাইনে হবে নাকি অফলাইন হবে সেটা বলা হবে, এবং টাকা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এটা আমরা জানি অনেকেই, যে ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যমেই টাকাটা পাঠানো হবে। অর্থাৎ বর্তমানে একটা আইডিয়া আছে আমাদের কাছে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে যে এইগুলো হবে, কিন্তু নোটিশ বের হলে সেখানে ডিটেলে আরো ভালোভাবে বোঝা যাবে। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে মাসে 1 লক্ষ টাকা আয় বলতে কি বোঝানো হয়েছে যারা বুঝতে পারেননি, দেখুন মুখ্যমন্ত্রী বক্তব্যের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এইটা। মুখ্যমন্ত্রী বলেছেন যারা মাসে 1 লক্ষ টাকার বেশি আয় করেন এবং ইনকাম ট্যাক্স দেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অনেকেই ভুল করে মনে করছেন এটা বছরের আয়ের কথা বলা হয়েছে, মানে এই যে 1 লাখ অ্যামাউন্টটা এটা যে বছরে আয় করতে হবে এটা ভাবছেন ভুল করে, এটা একদমই নয়। 1 লাখ টাকা পার মান্থে, ভালো করে শুনে নিন, 1 লাখ টাকা পার মান্থে ইনকাম হলে অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে বক্তব্যে, মুখ্যমন্ত্রী বক্তব্যে পরিষ্কার বলা আছে এটি বার্ষিক মানে ইয়ারলি আয়ের কথা নয়, এটা মাসিক বা মান্থলি আয়ের প্রসঙ্গ, মানে 1 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করলে আবেদন করতে পারবেন না। অর্থাৎ এখানে বছরে 12 লাখ টাকা, মাসে 1 লাখ টাকা। যেসব পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার বেশি এবং তারা ইনকাম ট্যাক্স আওতায় পড়েন তাদের এই প্রকল্পের প্রয়োজন নেই, এই যুক্তি মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন তার লাইভে। তিনি কিন্তু বলেছেন সাফ যে যাদের ইনকাম ওই রকম 1 লাখ টাকা, বছর 12 লাখ টাকা, তাদের এই প্রকল্পের প্রয়োজন নেই, তাহলে তাদেরকে দেওয়া হবে না। অনেকে ভুল বুঝছেন, এটা বছরের আয়ের কথা বলা হয়েছে, একদমই নয়। 1 লাখ টাকা মাসে, এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা যে 1 লাখ টাকা মাসে। তাহলে আমাদের যে ইনকাম ট্যাক্সের স্ল্যাব সেটা হচ্ছে 12 লাখ টাকা থেকে শুরু হয়। যদি কেউ বছরে 12 লাখ টাকা ইনকাম করে তার উপরে তাকে ইনকামের উপরে ট্যাক্স দিতে হয়, তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবেন না। আশা করি এটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এবার দেখুন ইনকাম ট্যাক্স ও মাসিক 1 লাখ টাকা ইনকামের প্রসঙ্গ কেন এসছে। এখানে বলা আছে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন যদি কোনো পরিবার এমন আয়ের স্তরে থাকে যেখানে তারা নিয়মিত ইনকাম ট্যাক্স দেন তাহলে সেই পরিবারকে এই প্রকল্পে আওতার বাইরে রাখা হবে, তাদেরকে টাকা দেওয়া হবে না। কাদের প্রকল্পের বাইরে রাখা হতে পারে? যেসব পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার বেশি অথবা যারা ইনকাম ট্যাক্স দেন তাদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত নাও করা হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত কিভাবে হবে? চূড়ান্ত যোগ্যতার শর্ত সরকার যে সরকারি নোটিশ প্রকাশ করবে সেখানেই বলা থাকবে। শুধু বক্তৃতার উপর ভিত্তি করে আবেদন যোগ্যতা বা নির্ধারণ করা ঠিক হবে না। তাহলে নোটিশ প্রকাশিত হোক, সেই নোটিশেই শেষ কথা বলা থাকবে। বর্তমানে যে সমস্ত ডকুমেন্ট তুমি আগের থেকে জোগাড় করে রাখতে পারো, এই ডকুমেন্ট গুলো একদম লাস্ট মোমেন্টে গিয়ে জোগাড় করতে গেলে কিন্তু সমস্যা হবে। কারণ আপনারা দেখেছেন ডিবিটি লিঙ্কের সময় কি পরিমাণে ভিড় হয়েছে, আবার অন্নপূর্ণা ফর্ম ফিল আপের সময় বা অন্নপূর্ণা ভেরিফিকেশনের সময় সাইবার ক্যাফেতে কি পরিমাণ ভিড় হয়েছে। তখন সবার মনে পড়েছে ডিবিটি লিঙ্ক চেক করে ডিবিটি লিঙ্ক করতে হবে, তখন সার্ভার ক্র্যাশ হয়ে গেছে, তখন অনেকের মোবাইল নাম্বার লিঙ্ক নেই আধার কার্ডের সঙ্গে, সেটা করতে গেছে, অনেকে কেওয়াইসি করতে গেছে। তো ওই ভিড় গুলো তখন সব থেকে বেশি হয়। ওই ভিড় থেকে কিভাবে বাঁচবেন, ভিড় কিভাবে এড়াবেন, সেটা আপনি এখন থেকেই রেডি করুন। কি কি ডকুমেন্ট আপনাকে প্রস্তুত করে রাখতে হবে দেখে নিন। শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট, মার্কশিট, সেটার অরিজিনাল সেটা জোগাড় করে রাখবেন। অনেকের কলেজ থেকে গ্রাজুয়েশনের যে অরিজিনাল সার্টিফিকেট তোলা থাকে না, অবশ্যই আগে ওটা কলেজ থেকে কালেক্ট করে নেবেন। তাহলে প্রফেশনাল সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে, আপনার আধার কার্ড, অনেকের আধার কার্ডের নাম জন্ম তারিখ ভুল আছে, ইতিমধ্যে সংশোধন করে নেবেন। ভোটার কার্ড যদি চাই, অবশ্যই ভোটার কার্ড চাইবে, কারণ এখানে এসআইআরটা দেখা হচ্ছে, অর্থাৎ ট্রাইব্যুনাল সিএ দেখা হচ্ছে, ভোটার কার্ডও চাইবে। তাহলে আধার কার্ড এবং ভোটার কার্ডের জন্ম তারিখ, নামের বানান, অ্যাড্রেস ঠিক আছে কিনা এটা না থাকলে ঠিক করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, নাম, আইপিএসসি কোড চাইতে পারে, অথবা যেমন অন্নপূর্ণা ভান্ডারে ব্যাংকের তথ্য চাইছে না, ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকছে, তাহলে আপনার ডিবিটি আপনার ব্যাংকের সঙ্গে অ্যাক্টিভ করা আছে কিনা, চালু আছে কিনা, সেই ব্যাংকটা কেওয়াইসি অ্যাক্টিভ করা আছে কিনা, এগুলো ভালো করে চেক করে ব্যাংক অ্যাকাউন্টটা রেডি করে রাখবেন। তার সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি লাগতে পারে অফলাইনে ফর্ম ফিল আপের জন্য, এর সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লাগবে, তার সঙ্গে আয়ের প্রমাণপত্র চাওয়া হতে পারে। যেহেতু এখানে ইনকামটাকে একটা প্রায়োরিটি শর্ত হিসাবে ধরছে, প্রধান শর্ত হিসাবে, তাহলে তোমার আয় 1 লাখ টাকার কম, সেই মর্মে একটা ইনকাম সার্টিফিকেট যেটা বিডিও থেকে তুমি আনবে গেজেটেড এ অফিসার দ্বারা, সেই বিডিও সার্টিফিকেটটা সব থেকে ভ্যালুয়েবল, সেটা সব জায়গায় গ্রহণযোগ্য হবে। তাহলে বিডিওতে না পারলে পঞ্চায়েত থেকে আনতে পারো, মিউনিসিপ্যালিটি থেকে আনতে পারো, তাহলে বিডিও থেকে আনলে সব থেকে ভালো হয়। তাহলে এই যে যতগুলো ডকুমেন্ট বললাম, প্রত্যেকটা ডকুমেন্ট কি করবে, জোগাড় করবে। আরেকটা জিনিস ভালো করে মাথায় রাখবে, যেই মোবাইল নাম্বারটা তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা
নাম্বারটা দিয়ে যুবশক্তিতে ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ মেন যে মোবাইল নাম্বারটা সেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রাখবে, সেটাই যুবশক্তিতে অ্যাপ্লাই করবে, সেটাই ব্যাংকে লিঙ্ক রাখবে। তাহলে টাকা ঢোকা নিয়ে, টাকা আসা নিয়ে কোনো প্রকার চিন্তা করতে হবে না, 1% চিন্তা থাকবে না। বর্তমানে কলেজে বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট নেওয়ার ভিড় পড়ে গেছে। কেন ভিড় পড়ে গেছে? অনেকের কাছে অরিজিনাল সার্টিফিকেট বা প্রফেশনাল সার্টিফিকেট, মার্কশিট এগুলো তোলা নেই। তাই 3000 টাকা পাওয়ার জন্য যাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে তারা কলেজে গিয়ে ভিড় করছে যে সার্টিফিকেটটা পেলে তারা গ্রাজুয়েশন হিসাবে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনেক প্রাক্তন ছাত্রছাত্রী তাদের অরিজিনাল বা প্রফেশনাল সার্টিফিকেট সংগ্রহ করছেন, কারণ অনেকেই মনে করছেন ভবিষ্যতে আবেদন করার সময় এই সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। এটা কিন্তু লাগবেই, অর্থাৎ তুমি যদি গ্রাজুয়েট পাশে অ্যাপ্লাই করতে চাও এবং 3000 টাকার জন্য যোগ্য হতে চাও তাহলে গ্রাজুয়েশনের সার্টিফিকেট লাগবেই। তাহলে না থাকলে তুলে নিয়ে আসো কলেজ থেকে। তোমার সার্টিফিকেট যদি এখনো সংগ্রহ করা না থাকে তোমার কাছে, তাহলে আগে থেকে সেটা সংগ্রহ করো, কলেজে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও, সার্টিফিকেট তোলো। সময় নষ্ট না করে এখনই তোমার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে অরিজিনাল সার্টিফিকেটটা তুলে নিয়ে আসো। তাহলে এখন তোমার কি করা উচিত? প্রথমত, ভুয়ো খবর থেকে সাবধান। 22শে জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এমন কোনো ঘোষণা নেই, সরকারি বিজ্ঞপ্তি নেই, এটা শুধুমাত্র গুজব, ভুয়ো খবর। সবাই ফেসবুকে পোস্ট করেছে বলে ভাইরাল হয়েছে, এটার কোনো বিশ্বাসযোগ্য সূত্র নেই। তাহলে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো ওয়েবসাইট, তার সঙ্গে ফেসবুক পোস্ট এবং ইউটিউব ভিডিওতে আবেদন শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই ধরনের কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না, এগুলো ভুয়ো ওয়েবসাইট, ভুয়ো পোস্ট বা ভুয়ো ভিডিও। অক্টোবর মাস নাগাদ যুবশক্তির সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হবে ও অনলাইনে আবেদন শুরু হবে, এটা মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন। তাহলে বর্তমানে তুমি যেটা করবে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটটা যদি না তোলা থাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে তুলে নিয়ে আসো। আধার ও ব্যাংকের তথ্য আপডেট রাখো, ডিবিটি অবশ্যই লিঙ্ক করে রাখবে এবং আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নাও। মোবাইল নাম্বারটা যেটা দেবে সেটা অ্যাক্টিভ রাখবে। ডকুমেন্ট গুলো একটা ফোল্ডারে গুছিয়ে রাখো এবং শুধুমাত্র সরকারি ঘোষণা ও নির্ভরযোগ্য সূত্রের আপডেট এর জন্য অপেক্ষা করো। তাহলে অক্টোবরে নোটিশ প্রকাশিত হলেই আমাদের ডাব্লিউবি তথ্য ইউটিউব চ্যানেলে ভিডিও পাবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো, তাহলে আমরা ফর্ম ফিল আপের A to Z ভিডিও তোমাদেরকে নিয়ে আসবো এবং সেখানেই সবকিছু দেখতে পারবে। আমরা অন্নপূর্ণার জন্য তো ফর্ম ফিল আপ দেখিয়েছি, আয়ুষ্মান ভারতে ফর্ম ফিল আপ দেখিয়েছি, বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা সবকিছুতে ফর্ম ফিল আপ দেখাই, এটারও দেখাবো। তো চিন্তা করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। আর এই ভিডিওটা যদি উপকারে আসে তাহলে লাইক করুন, শেয়ার করুন বন্ধু বান্ধবের সঙ্গে, যাতে সবাই সঠিক তথ্য জানতে পারে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।